Shri Krishna Oja has been practicing literature for 2 decades. Among the Bengali readers, he is a very popular writer. His literary work is mainly about various philosophies of human life and solutions to its problems. Various constructive philosophical words are observed in his literature. He hopes for a beautiful, healthy society, and he feels that a writer has a lot of responsibility for this. He is silently fulfilling that responsibility. His books are so popular among readers. For literature construction, he has received several valuable awards. According to him, these awards make him more socially responsible. He attaches great importance to the criticism of the readers. Almost every day, he has been publishing on social media his own social responsibility stories, literature, and various poems. He feels that the pen is the most important weapon in the war of social development. On this occasion, Shri Krishna Oja himself spoke about his own literature, thoughts, feelings, and love, and how he continues to strive for social development through his literature. It is hoped that the audience will enjoy this special program. নমস্কার। আমি মনে করি যে কবিতা কখনো বিনোদন নয়, গান কখনো কণ্ঠস্বর নয়। আমি মনে করি কবিতা সেটা যেটা সমাজের সংস্কারের কথা বলে এবং মানুষের কথা বলে। এবং আমি মনে করি যে জীবন এমনই একটা জিনিস, জীবন যেমন গতিশীল তেমন চৈতন্য হচ্ছে অমৃতের মতো। তো চেতনা ছাড়া জীবনকে কখনোই অনুভব করা যায় না। তাই জীবন এবং দর্শন একে অপরের পরিপূরক। আমাদের মনে হয় যে দর্শন এমন একটা ভাবনা আমাদের, বা সাহিত্য এমন একটা ভাবনা, আমার মনে হয় যে সাহিত্যের কলমগুলি এমন হওয়া উচিত যে কলমগুলি মানুষের কথা বলে। এবার আমরা যে সাহিত্য চর্চা করি, হয়তো এতে কখনো ফসল ফলে না, চাষির জমিতে যেমন ফসল ফলে এতে ফসল ফলে না, কিন্তু আমরা হচ্ছে মানুষের চাষ করি এবং সমাজের চাষ করি, যাতে সমাজ সংস্কৃতি প্রাণ পায় এবং বিশ্ব রাষ্ট্রনেতাদের যে আগ্রাসী মনোভাব
সেটা যেন নির্মূল করে তাদের চিন্তাধারাকে মানবিকতার ভাবে তারা প্রতিষ্ঠা করে। এটাই আমাদের উদ্দেশ্য। আমার যেটা মনে হয়, কবি বা সাহিত্যিক যারা হন, তারা প্রথম কথা হচ্ছে তারা প্রথমে লোভ, আকাঙ্ক্ষা এবং সমাজের যেটা মুক্তি অর্থাৎ সমাজের কল্যাণ এই বিষয়ে তারা উন্মোচিত হয়, এবং তাদের এই উন্মোচনের পিছনে আত্মত্যাগী হচ্ছে মহান মানে জীবন আদর্শ। এই আদর্শকে পাথেয় করেই আমাদের মানে সম্বল এবং চলা। আমার মনে হয় জীবন বেঁচে থাকে মৃত্যুর মধ্য থেকে। আমাদের জীবনটা একটা প্রজাপতির মতো। যেমন আমরা যখন শুঁয়োপোকা থেকে মানে হয়তো গাছে আমরা ঝুলি, কিন্তু যখন প্রজাপতি হয়ে ডানা মেলে উড়ি তখনই কবি মনের বিকাশ ঘটে, এবং যখন আমরা ডানা ঝাপটাই তখন মনে হয় সমাজ আমাদেরকে দেখে এবং বিভিন্ন মনের বাতাবরণ তৈরি করে আমরা যখন সমাজ সংস্কৃতির জন্য কাজ করে যাই, কলম চালাই, তো তখন আমাদের মনে হয় যে আমি বেঁচে আছি প্রতিটা মানুষের মধ্যে। এবং তার পরিপন্থী হিসাবে আমি আরও একটা জিনিস বলতে চাই যে সক্রেটিসের মৃত্যু যদি ওই সমাজের কল্যাণে না হতো, তার কলম যদি ওইভাবে না চলতো যেটা মানব কল্যাণে, আমার মনে হয় প্রতিটা মৃত্যু যদি সক্রেটিসের মতো হতো তাহলে একটা জীবন্ত উপনিষদ মনে হয় প্রতিটা মানুষের মধ্যেই তৈরি হতো। আমার ব্যক্তিগত অভিমত হিসেবে আমি কোনো রাজনৈতিক মতাদর্শ থাকলেও সেটা আমার ব্যক্তিগত, কিন্তু কলম হচ্ছে সমষ্টিগত। এখানে কোনো রাজনৈতিক ধর্ম মত বিভাজন এখানে কোনো কাজ করে না। তো কলম আমরা যেটা চালাই সেটা হচ্ছে সমষ্টিগত, মতাদর্শ হচ্ছে আমার ব্যক্তিগত। এটা আমি কাউকে ভালোবাসতেই পারি। আমি ধরুন আমি যদি তৃণমূল করি, কেউ বিজেপি করবে, কেউ কংগ্রেস করবে, এতে দ্বিধা বিভক্ত হওয়ার বা বিভাজন হওয়ার কোনো কারণ নেই। এটা মতাদর্শ এবং গণতান্ত্রিক, এটা আমাদের অধিকার। কিন্তু কলম হচ্ছে সমষ্টিগত, মানুষের কথা বলে। এখানে কোনো কবি তার আত্মসম্মানকে বিকিয়ে দেয় না। এবং আমি এটাও সাথে সাথে মনে করি যে সমাজের দুর্নীতি এবং অন্যায় তখনই দানা বাঁধে যখন সাহিত্যের কলমগুলি টুথব্রাশে পরিণত হয়, অর্থাৎ দন্তমাজনে পরিণত হয়। জীবন পরিবর্তনশীল, কিন্তু আমরাও কিন্তু মরণশীল। আমরা মৃত্যুকে যখন পরিবর্তন করতে পারিনি, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আমরা আসিনি, সুতরাং সাহিত্যের ভাবধারায় আধুনিক প্রযুক্তি আমাদের এগিয়ে দিলেও কিন্তু কবির মতাদর্শ সম্ভবত পরিবর্তন করা সম্ভব না। কারণ যেটা মানুষের কথা বলে এবং সমাজের কথা বলে, সংস্কৃতির প্রাণ দেয়। তো শিক্ষা হচ্ছে সেটা যেটা সমাজ সংস্কৃতিকে হাসতে শেখায়, সাহিত্য হলো সেটা যেটা মানুষকে মুক্তির ডানা মেলে আকাশে উঠতে শেখায়। আমার মনে হয় প্রথম কথা, আমি কৃত্তিবাস ওঝার বংশধর। তো সাহিত্য আমার জন্মগত একটা অধিকার বা জিনগত একটা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। তা আমি মনে করি এখনকার যারা আমরা বর্তমান সাহিত্যিক বা কলমকার আছি, এরা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, কিন্তু আমার এখানে একটু ভিন্ন মতাদর্শ রয়েছে। আমি মনে করি সাহিত্য একটা সাধনা, এবং এই সাধনার দ্বারা পুঁথিগত বিদ্যা অর্জন করে হয়তো আমরা বড় বড় ডিগ্রি অর্জন করতে পারি, কিন্তু সাহিত্য কোনো ডিগ্রি অর্জনের মাধ্যমে হয় না। এটা মূলত একটা সাধনার বিষয়বস্তু।
আমার সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে, আমি সেই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, কলোনি এলাকায় আমার বসবাস। দারিদ্র্য অবলম্বনে অর্ধশিক্ষিত মানুষগুলিকে বুদ্ধিজীবী কিছু হঠকারী মানুষ, এরা সেই ছাগল বেনার মতো বানিয়ে গাধার মতো শুধু বাহন করিয়া চলেছে, কিন্তু এদের বাহক করিতে পারিলাম না। আমার উদ্দেশ্য একটাই, যে সমাজে নিষ্পীড়িত হত দরিদ্র যে মানুষগুলি, ওদের কথা বলার মতো কেউ নেই। আমার সাহিত্য সেটা, ওদের বাস্তব জীবনকে তুলে ধরা এবং রাষ্ট্রনেতাদের কাছে পৌঁছে দেওয়া, যে ওদের দুঃখ যন্ত্রণা দুর্দশা, এবং আমি নিজেও সেটা উপভোগ করেছি। এবং আমার কোনো কল্পনা নয়, আমি স্বপ্ন যেটা দেখি সেটা আমি জেগে দেখি, এবং ঘুমিয়ে যেটা দেখি সেটা আমি জড়বৎ বলেই মনে করি। যে পৃথিবীর সুপারসনিক মিসাইল সব থেকে শক্তিশালী এবং তেজস্ক্রিয়, আমি মনে করি যে আমাদের কয়েকটা বর্ণ দিয়ে যখন একজন লেখক কিংবা একজন সাহিত্যিক একটা শব্দ তৈরি করে, সেটা একটা সুপারসনিক মিসাইল হয়তো একটা দেশকে ধ্বংস করতে পারে না, কিন্তু আমি মনে করি সাহিত্যের একটা কলম দিয়ে, ওই 2 টাকা 3 টাকার একটা অগ্নিপেন দিয়ে, কয়েকটা সরেয়া সরেয়া ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ দিয়ে আমরা সমাজে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি, যেটা মানবতার কথা বলে। আমরা যেটা লেখি, একজন লেখক যখন লেখেন, তো তার লেখা যে সবাই পড়বেন বা গ্রহণ করবেন এমন নয়। যেমন চাঁদের আলো যদি ওঠে, তো গভীর অরণ্যের মধ্যেও সেটা কখনো কখনো ছুঁয়ে যায়, কিন্তু হয়তোবা যারা বড় বড় ইমারতের উপরে থাকে, তাদের অত বড় বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু চাঁদের আলো কিন্তু তাদের কাছে পৌঁছায় না। তো সাহিত্য হচ্ছে এমনই একটা জিনিস, যেটা হচ্ছে পিপাসা। এবং আমার মনে হয় সাহিত্য পিপাসা এমন, যেটা পাঠক এবং লেখক এর মধ্যে এমন একটা নিগুড় সম্পর্ক দৃশ্যমান, যেটা হচ্ছে এটা সমুদ্রের সমস্ত পানি দিয়েও মনে হয় সাহিত্য পিপাসা মেটে না। তো আমরা যারা লেখি বা আমরা যারা লেখক, যারা আমরা সমাজকে সচেতন করার জন্য করি, তো আমি মনে করি সেই সমস্ত পাঠকগণ ওই সমুদ্রের পিপাসার্থ সেই কাকের মতো অপেক্ষমান অবস্থায় তারা বসে থাকে, যে কখন একটা লেখক লিখবে, আমি সেই কবিতাটা আমার সামনে পাবো, আমি একবার সেখান থেকে অমৃত পান করব। কিন্তু সবাই আমাদের লেখা পড়বে না, এবং তার জন্য আমাদের বিন্দুমাত্র দুঃখ আক্ষেপ আবেগ যন্ত্রণের কিছুই নেই। কারণ সবাই যদি পড়ে, তাহলে তো সবাই ভাবুক হবে এবং তার মূল্য হবে। যেমন আলোর পিছনে অন্ধকার না থাকলে বোঝা যায় না, তেমন অন্ধকারের পিছনে আলো না থাকলে এর কোনোটারই মূল্য থাকে না। তাই সাহিত্য তো সবাই পড়বে না। আর তাছাড়া এইটাও আমার মনে হয় যে আমরা সাহিত্য যারা চর্চা করি, এই সাহিত্য চর্চা করে আমাদের 1 কিলো রেশনের চালও হয় না। তাহলে এখানে আমরা নিঃস্বার্থভাবে সমাজের কাজ করি, এবং সেটা বিভিন্নভাবে আমাদের প্রতিবন্ধকতা আছে, এবং আমাদের এটা বিভিন্ন অন্যায় অত্যাচারের যখনই আমরা প্রতিরোধ করার জন্য আমরা কলম ধরি, তখন আমাদের অত্যাচারের শিকার হতে হয়। কিন্তু আমরা সেটার নত মস্তকে আমরা ধারণ করি না, আমাদের কলমে যেন আরও একটু বেশি বেশি করে শক্তি পায়। আজকে সকালবেলায় আমি 2টো লাইন লিখেছি, যে মাতা পিতা আমাদের জন্মদাত্রী কিংবা শিক্ষাদাত্রী আমরা বলতে পারি। তা আমি ব্যক্তিগতভাবে আমার সাহিত্যের ভাষায় আমি যেটুকু অনুধাবন করেছি, তো সেটা হচ্ছে এই, যে শিক্ষা যেমন সন্তানের খুবই আনন্দের, কিন্তু সেই শিক্ষা যদি আদর্শবান না হয়, তাহলে সেটা যন্ত্রণার। কারণ সেই মায়ের ডাকটাও শুনতে পাবে না, এবং তার শেষ জীবন হয়তো বৃদ্ধাশ্রমেই তার জায়গা হবে। এটাই হচ্ছে সাহিত্যের আমার মূল দর্শন। প্রথম কথা আমি বলতে চাই যে যারা পাঠক, এই যে আমরা সমাজে এখন বলছি পাঠক নেই, এটা ভ্রান্ত ধারণা। আর দ্বিতীয়ত, শিক্ষা যেটা একটু আগে আপনি বললেন, হ্যাঁ, আমাদের নজরুল মাধ্যমিকের পরে তার আর হয়নি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এমএ পাস করা হয়নি, রবীন্দ্রনাথের তো ওই 7-8 পরে আর পড়াশোনা হয়নি, এবং আমরা যদি স্যার আইজাক নিউটন থেকে শুরু করে তার ওই এসএসসি ফেল, তো এরকম বহু প্রতিভাবান মানুষ, এদের জীবনী এরকমই ছিলেন। তো সেই ক্ষেত্র অনুযায়ী আমি 2টো লাইন আমার একটা লেখার মধ্যে আছে, আমি বলেছি যে সকল বিদ্বান যদি স্কুলে অধ্যাপনা করতে যায়, তাহলে এই বিদ্বান বই লিখবে কি করে, আর ওরা কী বা পড়াবে।
আমার স্বপ্ন হচ্ছে, আমি মনে করি যে সেই ক্রসিং দ্য বারের মতো আমার মৃত্যু আসবে কখন আমি জানি না, আমি জন্মেছি কখন সেটাও আমি জানি না। তবে শুধু আমি এইটুকু জানি যে আমি সমাজের অবক্ষয় বা দারিদ্র্য উন্মোচনে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কলম চালিয়ে যদি একটা কিছু করতে পারি, কিংবা সেই দারিদ্র্য নিষ্পেষিত মানুষের কথা বলে যদি তাদের উন্মুক্ত করতে পারি, তারা আকাশে বাতাসে যদি ধ্বনিত হতে পারে যে এই মানুষের এই কলমের জন্য আমরা আজকে এই দাবিটা আমরা আদায় করতে পেরেছি, সেই দিন আমি সব থেকে বড় সুখী নয়, আমি শান্তি পাবো। এবং মৃত্যুর পদযাত্রী হয়ে আমি যখন স্বর্গের দুয়ারে অপেক্ষমান অবস্থায় হেঁটে হেঁটে বেড়াবো, তখন ওরা হয়তো আমাকে বলবে যে তুমি যেও না, তুমি আমাদের মধ্যে থেকে যাও। আমি ওদেরকে হাত দুলাবো আর বলবো, আমি বেঁচে আছি তোমাদের ওই নিঃশ্বাসের মধ্যে, তোমার স্নিগ্ধতা দিয়ে আমাকে ভরিয়ে দাও, আমি বেঁচে আছি। স্নিগ্ধ চাঁদের কিরণ মোরা, পূর্ণ চাঁদের হাসি, বৃক্ষ শাখায় ফুল না এলে যতন করিও বেশি। সন্তান শিক্ষিত হওয়া যেমন মূল্যবান, তেমনি মৌলিক শিক্ষা না পেলে তাহা দুঃখের। মা ডাকটাও শুনতে পাবে না। ভালোবাসা যেন পাথরের মতো ভারী, কোনো তুলাদণ্ডেই তার ওজন মাপা যায় না। সুপারসনিক মিসাইলের চেয়েও তার গতি স্বপ্নের পৃথিবীকে পৌঁছে দেয় দিগন্তের প্রান্তে। আবার কখনো সে ফুলের মতো অতি কোমল। গোলাপকে সাক্ষী রেখে নয় প্রেমের শপথ, বিরহ প্রেমের এক দীর্ঘশ্বাস সিংহের গর্জনকেও স্তব্ধ করে দিতে পারে। রাধাকৃষ্ণের সেই চিরন্তন প্রেম হৃদয় ছুঁয়ে যায় চণ্ডীদাসের 12 বছরের প্রতীক্ষায়। কখনো প্রেম অন্ধ সর্প ধরে নদী পার হয়, কখনো বা মরণ ভেলায় ভাসে অটল বিশ্বাসে।
যেমন কলার ভেলায় জীবন্ত লক্ষিন্দরকে নিয়ে বেহুলার সেই অজেয় প্রেমের লড়াই, নল দয়মন্তীর সেই কাব্যিক রস, প্রেম তুমি করুণ রস, তুমিই পরম আনন্দ, কখনো তুমি শূন্য হাড়ির মতো রিক্ত, আবার কখনো অমৃত রসে পরিপূর্ণ।